তেল ও সিংহাসনের দ্বৈরথ, খোমেনির ছায়া পেরিয়ে খামেনি, ট্রাম্পের চোখে কি কেবলই কালো সোনা? মধ্যপ্রাচ্যের এই খেলাটা পুরনো। এ যেন ফুটবলের মাঠে বারবার ফিরে আসা এক ক্লাসিক ডার্বি, ওয়াশিংটন বনাম তেহরান। পৃথিবী কাঁপানো কালো সোনা বা জ্বালানি তেল আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাকযুদ্ধ তেহরানের দিকে তাক করা এক কঠিন ক্রস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তার কঠোর অবস্থান কেবল কথার কথা নয়, হোয়াইট হাউস ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যেন এক ফাউল কলের হুমকি দিয়েছে। ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নামে মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম্পের প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা স্পষ্ট, আর এই ক্ষেত্রে ইরানকে দমিয়ে রাখা তার প্রধান কৌশলগত লক্ষ্য। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর নির্দেশনা দেওয়ার পর ট্রাম্পের মন্তব্য ছিল, শাসন ব্যবস্থার পরিবর্তন শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়। তবে বর্তমান ইরানি শাসন ব্যবস্থার যদি দেশটিকে সঠিক পথে নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে কেন শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না? কিন্তু খামেনিকে সরাতে কেন মরিয়া ট্রাম্প? উত্তরটা লুকিয়ে আছে 60 বছর আগের এক বিশ্বাসঘাতকতার ইতিহাসে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1953 সালের তেহরানের উত্তপ্ত রাজপথে। তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ইরানের জ্বালানি তেল জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশ শক্তির জন্য এক লাল কার্ড। ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রের CIA-এর সহযোগিতায় এক অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেকের পতন ঘটায়। এরপর ক্ষমতায় আসেন মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন শাহ সরকার, যা ছিল পশ্চিমা সমর্থিত পুতুল সরকার। এর ফলে ইরানের জ্বালানি খাত আবারও পশ্চিমাদের নিয়ন্ত্রণে চলে যায়। মোসাদ্দেকের পতন ছিল ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর এক গভীর ক্ষত। কিন্তু ইতিহাস পুনরাবৃত্তি হল না। 1979 সালে রেজা পাহলভির একনায়কতন্ত্রের বিরুদ্ধে ইরানিরা গর্জে ওঠে। ব্যবসা খাতে পশ্চিমাদের প্রভাব মেনে নিতে না পেরে শুরু হয় ইসলামী বিপ্লব। কঠোর আন্দোলনের মুখে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং এখানেই খেলার মোড় ঘুরে যায়। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর পশ্চিমারা আর ইরানে নিজেদের সুবিধা আদায় করতে পারেনি। 1979 সালের এই বিপ্লব ছিল পশ্চিমের জাল ছিন্ন করার চূড়ান্ত মুহূর্ত। ইরানের শক্তির নতুন মানচিত্র। বর্তমানে ট্রাম্পের ক্রোধের কারণটি স্পষ্ট। ইরানের দ্বিতীয় ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথেও যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। ইরানের তেলের বাজার এখন চীন ও রাশিয়ার সাথে সম্প্রসারিত হচ্ছে, যা হোয়াইট হাউসের জন্য অসহনীয়। ইরানের শক্তি এখন কেবল তার বিপুল জ্বালানি ভাণ্ডারে সীমাবদ্ধ নয়, তার আসল শক্তি আঞ্চলিক প্রভাব। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত তেহরানের বিস্তৃত সামরিক ও রাজনৈতিক প্রভাব মার্কিন মধ্যপ্রাচ্য নীতির জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক নমনীয়তা। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও রাশিয়ার মতো বড় অর্থনৈতিক শক্তির সাথে ইরানের তেলের বাণিজ্য বজায় রাখা। ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। কিন্তু 1953 সালের সেই অভ্যুত্থানের পুনরাবৃত্তি করতে চাইলে ট্রাম্পকে বুঝতে হবে এটি 1979 সালের পরের ইরান, যা নিজের কালো সোনার উপর থেকে পশ্চিমাদের হাত সরিয়ে রাখতে শিখেছে। জ্বালানি তেলের লোভ ট্রাম্পকে তাড়া করে বেড়াচ্ছে, তবে খামেনির ইরানের জাল ছিন্ন করা মোটেও সহজ হবে না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন চলছে ঐতিহাসিক ক্ল্যাশ। এক প্রান্তে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, হাতে নিষেধাজ্ঞার ফ্ল্যাগ। অন্য প্রান্তে তেহরানের দুর্গে প্রবেশ করেছে প্রাচ্যের দুই শক্তি, চীন ও রাশিয়া। এ যেন স্নায়ু যুদ্ধের রিম্যাচ নয়, বরং নতুন এক ট্রাই জংশন এর জন্ম। ইরানকে কোণঠাসা করার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব যখন মরিয়া, তখনই তেহরান থেকে ভেসে এলো এক শক্তি প্রদর্শনের সংকেত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েত স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান এখন আর একা নয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেছেন, মস্কো, বেইজিং ও তেহরান নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কথায় ইরান ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তি।
অভিন্ন স্বার্থ ও রাজনৈতিক স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। এই বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক খোলামেলা চ্যালেঞ্জ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি? উত্তরটা দুটি দীর্ঘমেয়াদী চুক্তিতে। ১. চীনের ২৫ বছরের কৌশলগত চুক্তি। ২০২২ এই চুক্তির মাধ্যমে ইরান বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের কাছ থেকে বিপুল সহযোগিতা পাবে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোগুলোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। ২. রাশিয়ার সাথে ২০ বছরের চুক্তি। প্রেসিডেন্ট পুতিনের সাথে এই চুক্তিতে তেহরান ও মস্কোর সম্পর্ক সামরিক খাতে নতুন উচ্চতায় পৌঁছেছে। সবচেয়ে বড় গেম চেঞ্জার হল রাশিয়া ইরানকে ৪৮টি সুখোই Su-35 মাল্টিরোল যুদ্ধবিমান দিতে চলেছে। যখন ইউরোপের ট্রয়ি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর বাণিজ্যিকভাবে চাপ সৃষ্টি করছে, তখন এই চুক্তিগুলো যেন ইরানের হাতে প্রতিরোধের বর্ম তুলে দিল। যুদ্ধবিমান ও বিশ্ব ব্যবস্থার পালাবদল। পশ্চিমারা যখন ইরানকে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আনার জন্য নিষেধাজ্ঞা জারি করছে, তখন চীন ও রাশিয়া ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ এবং সামরিক শক্তি বৃদ্ধির রসদ জুগিয়ে চলেছে। ইরান ও রাশিয়ার সম্মিলিত শক্তি। ইরানের ক্ষমতা, আঞ্চলিক প্রভাব, নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিকাশ এবং দীর্ঘমেয়াদী পশ্চিমা চাপ সহ্য করার ক্ষমতা। রাশিয়ার ক্ষমতা, সামরিক প্রযুক্তি, পারমাণবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে ইরানের ঢাল হিসেবে কাজ করা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে Su-35 যুদ্ধবিমান দেয়া মানে মধ্যপ্রাচ্য ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনা। ইরানের প্রতিরক্ষা শক্তি বহুলাংশে জোরদার হবে, যা ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। পশ্চিমাদের স্বপ্ন ছিল ইরানকে কোণঠাসা করে রাখা, কিন্তু মস্কো ও বেইজিং এর আগমন সেই খেলার মাঠটাই বদলে দিয়েছে। ইরান এখন আর বিচ্ছিন্ন নয়, সে এখন বহু মেরু বিশিষ্ট নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলায়েতে যেমনটা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য তিন পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে। এটি কেবল একটি জোট নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা রণনীতি। পশ্চিমারা কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে পারবে, নাকি এই প্রাচ্যের গ্র্যান্ড অ্যালায়েন্স এক নতুন যুগের সূচনা করবে? নিঃসন্দেহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে এখন গভীর ভাঁজ, কারণ খেলার নিয়ম এখন বদলে যাচ্ছে, আর এই খেলার ফল কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে। পশ্চিমা বিশ্ব জুড়ে নতুন আতঙ্ক, গোপনে নয়, এবার প্রকাশ্যে। রাশিয়ার সঙ্গে মিলে ইরান বানাচ্ছে ৮টি নতুন পরমাণু স্থাপনা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পারমাণবিক উত্তেজনা একটি নতুন মাত্রা পেল। ইরান, যারা এতদিন পশ্চিমা বিশ্বের নজরদারির প্রধান কেন্দ্র ছিল, তারা এবার তাদের পরমাণু কর্মসূচিকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তেহরান জানিয়েছে, তারা বন্ধু রাষ্ট্র রাশিয়ার সহায়তায় একগুচ্ছ মোট ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। এই ঘোষণা কেবল ইরানের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং ভূ রাজনৈতিক ক্ষেত্রে এক বিরাট টুইস্ট নিয়ে এসেছে। হঠাৎ কেন এত বড় ঘোষণা? নেপথ্যে আসল উদ্দেশ্য কি? ইরানের পারমাণবিক শক্তি সংস্থার AEOI প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ইরান তার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এবং পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানির উৎস ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই বিশাল পদক্ষেপ নিচ্ছে। বিশাল লক্ষ্য। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই কেন্দ্রগুলোর মাধ্যমে ইরানের লক্ষ্য হল ২০,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করা। এটি দেশটির জ্বালানি স্বনির্ভরতার দিকে এক বিশাল পদক্ষেপ। কেন রাশিয়া? পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও ইরান তার কৌশলগত মিত্র রাশিয়ার সঙ্গে এক নতুন চুক্তি স্বাক্ষর করেছে। এটি প্রমাণ করে যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের যতই চাপ থাকুক না কেন, ইরান তার শক্তি বাড়ানোর পথ খুঁজে নিচ্ছে। ইরান দাবি করছে এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য,
কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কপালে ভাঁজ ফেলেছে এই বিপুল সংখ্যক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে পশ্চিমা বিশ্বের পুরনো উদ্বেগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে আলোচনা থমকে যাওয়ার পরেই তেহরানের এই পদক্ষেপ পশ্চিমাদের ওপর চাপ সৃষ্টির এক কৌশল হিসেবে দেখছেন অনেকে। কোথায় তৈরি হচ্ছে এই শক্তির কেন্দ্র? এই পারমাণবিক স্থাপনাগুলো নিয়েও চলছে জল্পনা। মোহাম্মদ ইসলামী জানান, 8টি কেন্দ্রের মধ্যে 4টি তৈরি হবে বুশেহর প্রদেশে, যেখানে ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার সহায়তায় আগেই নির্মিত হয়েছে। বাকি 4টি কেন্দ্র ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে নির্মাণ করা হবে, যার নাম সরকার পরবর্তীতে ঘোষণা করবে। ইসলামী উত্তর উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে গোলাস্তান প্রদেশেও একটি নতুন প্রকল্প শুরুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন এবং সেখানে উপযুক্ত স্থানও নির্ধারণ করা হয়েছে। নতুন এই পরমাণু কেন্দ্রগুলো কৌশলগতভাবে ইরানের শক্তিকে কেবল জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেই নয়, সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পারমাণবিক শক্তি, ভয়ঙ্কর সক্ষমতা। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের গুপ্ত হামলা সত্ত্বেও ইরান তার পারমাণবিক সক্ষমতা বজায় রেখেছে। এই নতুন চুক্তি ইরানের শক্তিকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। স্থিতিশীল জ্বালানি সরবরাহ, ইরানের অর্থনীতিকে পশ্চিমা চাপ থেকে মুক্ত করে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। প্রযুক্তির হস্তান্তর, রাশিয়ার সহায়তায় অত্যাধুনিক পারমাণবিক চুল্লি প্রযুক্তি ইরানে স্থানান্তরিত হবে। এটি কেবল বিদ্যুৎ উৎপাদনেই নয়, পারমাণবিক গবেষণা ও উন্নয়নে ইরানকে আরো শক্তিশালী করবে। ভূ রাজনৈতিক প্রভাব, এই বিশাল পরমাণু কর্মসূচি ইরানের আঞ্চলিক প্রভাব এবং বিশ্ব মঞ্চে আলোচনার টেবিলে তার দর কষাকষির ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি? ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে এক রোমহর্ষক অস্থিরতা তৈরি করেছে। ইসরায়েল ইরানের পারমাণবিক ক্ষমতা বৃদ্ধির বিষয়ে বরাবরই উদ্বিগ্ন। সময়টা বদলে গেছে, কিন্তু মাঠের দৃশ্যপট যেন ফিরে এসেছে 3 দশক আগের হিম শীতল সন্ধ্যায়। দুই পরাশক্তির রণাঙ্গন এখন বিশ্বমঞ্চ, যেখানে উত্তেজনা কেবল বাড়ছে আর জনমনে একটাই প্রশ্ন, যুদ্ধ কি তবে দুয়ারে? রাশিয়া আবারও গোল দিয়েছে। তাদের পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টানিকের সফল পরীক্ষা যেন এক বিদ্যুৎ ঝলক, যা কেবল ক্রেমলিনের আত্মবিশ্বাস বাড়ায়নি, বরং ওয়াশিংটনের রীতিমতো কম্পন ধরিয়েছে। প্রেসিডেন্ট পুতিন এই অস্ত্রকে অভিহিত করেছেন বিশ্বের আর কারো কাছে নেই এমন অনন্য এক অস্ত্র হিসেবে। এটি 14,000 কিলোমিটার আকাশে উড়েছে, একটি ম্যারাথন ফ্লাইট যা বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম বলে দাবি মস্কোর। যখন ট্রাম্পের স্বপ্নজল ছিন্ন হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন উচ্চাভিলাষী গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার স্বপ্নে বিভোর, ঠিক তখনই রাশিয়া এই পোস্টনকে ধারণা থেকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এলো। গোল্ডেন ডোম ছিল যুক্তরাষ্ট্রের আকাশে একটি অভঙ্গুর ঢাল তৈরির পরিকল্পনা, ব্যালিস্টিক, হাইপারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক হুমকি থেকে দেশকে রক্ষা করার একটি বিশাল প্রকল্প। কিন্তু রাশিয়ার এই সীমাহীন পাল্লার পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘোষণা যেন ট্রাম্পের সেই স্বপ্নজালে এক বিশাল ছিদ্র তৈরি করে দিয়েছে। ওয়াশিংটন যখন ঢাল তৈরি করছে, তখন মস্কো এমন এক তীর তৈরি করেছে যা কিনা পৃথিবীতে বিদ্যমান অন্য কোনো অস্ত্রের মতো নয়। এটি সেই হুমকি যার বিরুদ্ধে গোল্ডেন ডোমকে লড়াই করতে হবে। চুক্তি বাতিলের ফাইনাল হুইসেল। তবে শুধু ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নয়, মস্কোর পরবর্তী পদক্ষেপ যেন ট্রাম্পের রাতের ঘুম হারাম করেছে। পুতিন আনুষ্ঠানিকভাবে প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি বাতিল করেছেন। 2000 সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী দুই দেশেরই 34 টন করে উদ্বৃত্ত প্লুটোনিয়াম ধ্বংস করার কথা ছিল, যে প্লুটোনিয়াম দিয়ে প্রায় 17,000 পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যেত। এই চুক্তি বাতিলকে বিশ্লেষকরা দেখছেন মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আরেকটি বড় আঘাত হিসেবে। রাশিয়া অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র ন্যাটোর সম্প্রসারণ ঘটিয়ে কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করেছে এবং চুক্তি বাস্তবায়নে শর্ত লঙ্ঘন করেছে। এই ফাইনাল হুইসেল বাজিয়ে দেওয়ার মাধ্যমে পুতিন যেন বিশ্বকে মনে করিয়ে দিলেন পারমাণবিক নিরস্ত্রীকরণের কাঠামোটি ভেঙে পড়ছে। এই পাল্টাপাল্টি উত্তেজনায় ডোনাল্ড ট্রাম্পও পিছিয়ে নেই। 3 দশকের নীরবতা ভেঙে তিনি পেন্টাগনকে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছেন। সর্বশেষ পরীক্ষা হয়েছিল 1992 সালে। স্নায়ুযুদ্ধ অবসানের প্রেক্ষাপটে জর্জ H.W. বুশ যে স্থগিতাদেশ জারি করেছিলেন, ট্রাম্প তা প্রত্যাহার করে নিলেন। তার দাবি, রাশিয়া, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় তাল রাখতে এই সিদ্ধান্ত।
এই মুহূর্তে বিশ্বের দুই পরাশক্তির এই পাল্টাপাল্টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং চুক্তি বাতিলের খেলা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হওয়ার আগে এই পারমাণবিক শূন্যতা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। বর্তমানে বিশ্ববাসী তাকিয়ে আছে এই রুদ্ধশ্বাস খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। দুই পরাশক্তির শক্তিমত্তা প্রদর্শনের কৌশলগত উদ্যোগ কি বিশ্বকে পারমাণবিক যুদ্ধের পথে ঠেলে দেবে, নাকি এই উত্তেজনায় স্থিতিশীলতার এক নতুন ভারসাম্য খুঁজে পাওয়া যাবে? প্রশ্নটি এখনো অমীমাংসিত। কেন তবুও আমেরিকা ইরানকে ভয় পায়? পর্দার আড়ালে বড় কারণগুলো ইরান সামরিকভাবে শক্তিশালী হয়েও কেন বিশ্ববাজারের এক সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে সরাসরি তৎপর হতে চায় না, সেটাই আজকের বড় প্রশ্ন। ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি জটিল শক্তি। কেবল মিসাইল বা ড্রোন নয়, ইরান তার ভেতরেই এক পুরো জালের মতো নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং সেই জাল ছেঁকে দিলে বিশ্বজুড়ে স্রোত বদলে যেতে পারে। ইরানের শক্তি। আইআরজিসি, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর, কেবল সামরিক বাহিনী নয়, তারা গোয়েন্দা, সাইবার যুদ্ধ, বিদেশি অপারেশন, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ সবকিছু করে। তাদের কাছে আত্মঘাতী ড্রোনের ঝাঁক আছে যা বড় বড় স্থানে আঘাত দিতে পারে। ইরান পারস্য উপসাগরের কাঁধে বসে আছে। হরমুজ প্রণালী আটকে দিলেই বিশ্বের প্রায় 20% তেল রপ্তানির পথ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ ইরানের একটি সিদ্ধান্ত জ্বালানি বাজারে এমন কোলাহল তুলতে পারে যে গোটা বিশ্বে দামের ঢেউয়ের সৃষ্টি হবে। পারমাণবিক ছায়া। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দীর্ঘদিনের সন্দেহ আর উদ্বেগ যুক্তরাষ্ট্রকে তাড়া করে বেড়ায়। যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়ে যায়, তাহলে নকশা বদলে যাবে। মধ্যপ্রাচ্যে অস্তিত্বগত ঝুঁকি বাড়বে। ইসরায়েল ও আমেরিকার মিলিত ঘাঁটিগুলো সরাসরি লক্ষ্যবস্তু হতে পারে। এই সম্ভাব্যতা আমেরিকার জন্য এক ভয়ানক বাস্তবতা, এবং তাই তারা সরাসরি মিলিয়ে নেওয়ার আগে ভাবছে। ইরান শুধু নিজের মাটিতেই শত নয়, তারা প্রতিবেশী দেশগুলোতে শক্তি ছড়িয়ে দিয়েছে। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের প্রতিরোধী সংগঠনগুলো, এই জোটগুলো ইরানের কৌশলগত বহর। তারা সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে মিডিয়ায় এবং বাস্তবে যুক্ত রাখে। এই নেটওয়ার্ক কেবল সামরিক প্রতিরোধী করে না, তারা অর্থনৈতিক চাপও সৃষ্টি করে। কৌশলগত বন্ধুত্ব। আরেকটি বড় কারণ ইরানের কূটনৈতিক সম্পর্ক। রাশিয়া ও চীন সহ অনেক শক্তির সঙ্গে ইরান কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। লেনদেন চলেছে প্রযুক্তি ও যুদ্ধ বিমান সরবরাহের ধাঁচে। ফলে যদি আমেরিকা একপাশ থেকে বড় ধাক্কা দেয়, তাহলে ইরান পৃষ্ঠপোষকদের কাছে তাকিয়ে যাবে এবং সংকট বহুগুণ জটিল হয়ে উঠবে। আসলে ভয়টা কেবল যুদ্ধরত সামরিক ক্ষমতা নয়, ইরানের ক্ষমতা হলো অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া চালানোর ক্ষমতা। হরমুজ সিল করলে তেলের বাজার ভেঙে যাবে, প্রতিবেশী গোষ্ঠীগুলো সংকট তৈরি করবে, এবং রাশিয়া চীন মিললে আমেরিকার একতরফা পদক্ষেপ ভেস্তে যাবে। এই মিলিত জবাব দিয়েই ইরানকে সরাসরি মোকাবিলা করা যতটা কঠিন, তার চেয়েও বেশি বিপজ্জনক। অর্থাৎ কূটনীতিতে সামরিক উপাদানে ইরান এখন একটি বহুমাত্রিক প্রতিপক্ষ। আমেরিকার কাছে তাই ফাঁকা হামলা নয়, আগে ভাবতে হবে, পরে চালাতে হবে। এখন প্রশ্ন রয়ে গেছে, কথায় কি শান্তি নাকি নতুন সংঘাত? ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রের সঙ্গে আলোচনা করার ইচ্ছে কিংবা পরিকল্পনা তেহরানের নেই। ইরানের বিরুদ্ধে একাই কি পারবে ইসরায়েল? নতুন যুদ্ধের ছায়ায় জ্বলছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও ভারী হয়ে উঠেছে। সমর বিশারদদের আশঙ্কা, যে কোনো মুহূর্তেই ফের জ্বলে উঠতে পারে ইরান ও ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধের আগুন। কিন্তু এবার প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্রের ছায়া ছাড়া একা কি ইরানকে মোকাবিলা করতে পারবে ইসরায়েল? মাত্র কয়েক মাস আগের ঘটনা, ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের সেই যুদ্ধ এখনো তাজা, দগদগে ক্ষত। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর এক প্রতিবেদনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগ প্রকাশের পর 13ই জুন ইসরায়েল বিমান হামলা চালায় তেহরানে। আর সেই আঘাতের পর মুহূর্তে ফেটে পড়ে ইরানের প্রতিশোধের আগুন। এক রাতেই আকাশ ভরে যায় শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁকি। লক্ষ্য সরাসরি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবন। ইরানের আইআরজিসি বা রিভলিউশনারি গার্ড দেখিয়ে দেয়, তাদের হাতে শুধু অস্ত্র নয়, আছে অদম্য প্রতিরোধের আগুনও।
যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছায় যে ইসরায়েলকে টিকিয়ে রাখতে 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা বর্ষণ করে। এরপর যুদ্ধ থামে, কিন্তু শীতল ছায়ের নিচে আগুন রয়ে যায় জ্বলতে। যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা থামেনি। বিশ্লেষকরা বলছেন এবার সমীকরণ আলাদা। ইরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন, যদি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন, কেউ আক্রমণ করার সাহস পাবে না। তবে প্রস্তুত থাকা মানে এই নয় যে আমরা যুদ্ধ চাই। এই বক্তব্য যেন এক অঘোষিত বার্তা। ইরান এবার রক্ষার জন্য নয়, প্রতিশোধের জন্য প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ সতর্ক করে বলেছেন, ইরান এবার প্রথমে হামলা চালাবে। তাদের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী। শত্রুদের জন্য আমরা নর তৈরি করব, ইরানের হুঁশিয়ারি। ইরানের বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বাকুর ঘোষণা দিয়েছেন, আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, শত্রুদের বিরুদ্ধে আমরা নর তৈরি করব। এমন হুঁশিয়ারি শুধু শব্দ নয়, এক বাস্তব প্রতিশ্রুতি। কারণ ইরান এখন কেবল মিসাইল আর ড্রোনের উপর নির্ভর করছে না, রাশিয়ার সহায়তায় গড়ে তুলছে আকাশ থেকে আঘাত হানতে সক্ষম 48টি Su-35 মাল্টিরোল যুদ্ধ বিমান বহর। এই বিমানগুলো ইরানের হাতে এলে আকাশে আধিপত্যের পাল্লা নিঃসন্দেহে ঘুরে যাবে তেহরানের পক্ষে। ইসরায়েলের ভয়, যুক্তরাষ্ট্রের নীরবতা। তবুও ইসরায়েল থামছে না। নতুন অস্ত্র, নতুন কৌশল, যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত নেতানিয়াহু সরকার। কিন্তু যুক্তরাষ্ট্র এখন চুপ। বিশ্লেষক নাদের হাশেমি মনে করেন, নেতানিয়াহু ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে টেনে নিতে চায়। কিন্তু ওয়াশিংটন জানে, ইরান এখন আগের ইরান নয়। যে ইরান নিষেধাজ্ঞা ভেঙে নিজেকে গড়েছে আগুনের মধ্যে, যে ইরান ড্রোন দিয়ে তেল ট্যাঙ্কার থামিয়েছে আর আকাশে ফেলে দিয়েছে মার্কিন ড্রোন, সেই ইরানকে দমন করা মানে এক দানবকে ঘুম থেকে জাগানো। যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে কি যুক্তরাষ্ট্র পাশে থাকবে, নাকি ইসরায়েলকে একাই লড়তে হবে ইরানের মতো এক জাগ্রত শক্তির বিরুদ্ধে? তেহরানের আকাশে রকেটের রেখা যখন আবার উঠবে, তখন বোঝা যাবে ইতিহাসের কোনো অধ্যায় পুনরায় লেখা হচ্ছে।